গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ হবে, বিভিন্ন মহল থেকে এই কথাটা শোনা যাচ্ছে। কিন্তু মনে কি প্রশ্ন জেগেছে, শুধু একটা হ্যাঁ ভোট দিলে কি সব বদলে যাবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে রাষ্ট্রের কোনো গভীর মাস্টার প্ল্যান? আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি আপনি যখন ভোট কেন্দ্রে যাবেন, তখন আপনার হাতে থাকবে দুটি ভবিষ্যৎ। আজ আমরা জানবো সেই ঐতিহাসিক গণভোট আসলে কি এবং কেন এটি আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। এই গণভোট মূলত জুলাই সনদ বাস্তবায়নের জন্য। জুলাই সনদ হলো ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারনামা। মানে যারা ক্ষমতার চেয়ারে বসবে তারা জুলাই সনদ মেনে বেশ কিছু কাজ করতে বাধ্য থাকবে। তেমন কিছু কাজ হলো, যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ইতিহাসের বেশিরভাগ স্বৈরাচারী বারবার ক্ষমতায় থেকে শক্তিশালী হয়ে উঠেছে। কেউ বছরের পর বছর ক্ষমতায় থাকলে সহজেই পুলিশ, প্রশাসন ও মিলিটারিতে প্রভাব বিস্তার করতে পারে। ফলে 10 বছরের এই নিয়মের ফলে ব্যক্তিকেন্দ্রিক শাসন কমে আসবে। আমি ছাড়া দেশ চলবে না, এই মিথও ভেঙে যাবে। জুলাই সনদের মধ্যে আরো আছে, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। ফলে সরকারের হস্তক্ষেপ আদালত পর্যন্ত গড়াবে না। মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে, যেমন ক্ষমতাসীন দল ইন্টারনেট সেবা কখনো বন্ধ করতে পারবে না। বর্তমানে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে রাষ্ট্রপতি এই ক্ষমতা হারাবে। এছাড়া গণভোটে হ্যাঁ জিতলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আসবে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের সর্বশেষ গণভোট হয়েছিল 1991 সালে। সেই গণভোটের মূল উদ্দেশ্য ছিল দেশ রাষ্ট্রপতি শাসিত থাকবে নাকি সংসদীয় পদ্ধতিতে ফিরে যাবে তা নিশ্চিত করতে জনগণের রায় নেওয়া। প্রায় 84.38% মানুষ হ্যাঁ ভোট দিয়ে সংসদীয় পদ্ধতির পক্ষে রায় দেন। আসা যাক বর্তমান গণভোট প্রসঙ্গে। অনেকে মনে করেন গণভোট মানে হলো সমস্বরে চেঁচিয়ে হ্যাঁ বা না বলা। বিষয়টা আসলে তা না। এই ভোটেও ব্যালট থাকে, তবে কোনো মার্কা থাকে না। ভোটারকে একসাথে দুটি আলাদা রঙের ব্যালট পেপার দেওয়া হবে। ব্যালট এক হবে সবুজ বা অন্য রঙের। এটি ভোটারের এলাকার সংসদ সদস্য নির্বাচনের জন্য। এখানে প্রার্থীদের প্রতীক থাকবে। ব্যালট 2 হবে গোলাপি রঙের। এটি গণভোটের জন্য। এখানে কোনো প্রার্থীর নাম বা প্রতীক থাকবে না। থাকবে শুধু একটি প্রশ্ন এবং দুটি বক্স, হ্যাঁ এবং না। ভোট কেন্দ্রে দুটি আলাদা স্বচ্ছ ব্যালট বক্স থাকবে। সংসদ নির্বাচনের ব্যালট যাবে একটি বক্সে, আর গণভোটের ব্যালট যাবে অন্য একটি বক্সে। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনের এমপিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই পরিষদ যখন প্রথম বৈঠকে বসবে, সেদিন থেকে পরবর্তী 180 কার্যদিবসের মধ্যে তাদের সংবিধান সংস্কারের কাজ শেষ করতে হবে। অর্থাৎ তারা অনির্দিষ্টকাল সময় পাবেন না। বাংলাদেশ বর্তমানে এক কক্ষ বিশিষ্ট সংসদ, যেখানে শুধু 300টি আসন। কিন্তু সংস্কারের পর সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, আমেরিকা বা ভারতের মতো। সংবিধান সংস্কার শেষ হওয়ার 30 দিনের মধ্যে এটি গঠন করা হবে। মজার ব্যাপার হলো, উচ্চকক্ষের সদস্যরা সরাসরি ভোটে নয়, বরং সংসদ নির্বাচনে দলগুলো যে শতাংশ ভোট পাবে সেই অনুপাতে গঠিত হবে। এই উচ্চকক্ষের মেয়াদ কতদিন হবে? বর্তমান সংসদের তথা নিম্নকক্ষের মেয়াদ যতদিন থাকবে, উচ্চকক্ষ ততদিনই থাকবে। তবে এসবের কিছুই হবে না যদি গণভোটে না জয়যুক্ত হয়। না ভোট জয়ী হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল জুলাই সনদ মেনে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে না। 2023 সালের 13 জুলাই রাষ্ট্র মেরামতে 31 দফা ঘোষণা করে বিএনপি। সে আলোকেই তারা ভবিষ্যৎ সংস্কার এগিয়ে নিতে পারে। তা আবার জামায়াত ইসলামী সহ অন্য রাজনৈতিক দলগুলোর চাওয়ার সঙ্গে মেলে না। অবশ্য জামায়াত জুলাই সনদের প্রায় সবগুলো সংস্কার প্রস্তাবকে সমর্থন করেছে। গণভোটে না জয়ী হলেও কি জুলাই সনদ মেনে সংস্কার করবে, নাকি নিজেদের মতো করে নতুন ফর্মুলার সামনে আনবে, তা সময় বলে দেবে। হাজি নানা, ভোটের মৌসুম তো চলে এলো দুয়ারের কানটায়। শুধু ভোট লেবে, গণভোটও হইবে। গণভোট? গণভোট কি নানা? আচ্ছা গানে শুনতেলে গানে গানে। যদি চাই সংস্কার, গণভোট দরকার। চাপাই নওগাঁ, সিরাজগঞ্জ টু পাবনা, রাজশাহী বিভাগ ব্যক্তি নির্বাচনের দামামা। বগুড়ার সোয়াল পোলো ছাড়ে কথা কবি নে, অধিকার পাবো ফিরে ঠেকে রাখতে পারবে না। নির্বাচন আনবে জনগণের সরকার। এই রাজা শহরে শাহী লোকে সিল পেপার ব্যালটে, পদ্মা বোরিং জুড়ে হোক কেনা বুঝা
আঞ্জুমালি রায়হান বুলেট বিঁধলো শরীরে শহীদ হলো রাস্তায় জুলাইয়ের বিকেলে আমার ভাইয়ের রক্তের জবাব তাড়াতাড়ি দিয়া দে 24-এর এই অভ্যুত্থান আলো পাক 26-এ নৈরাচার বিদ্বেষ করবো স্বপ্নের একটা দেশ মানুষই সত্যি নাই কোনো ভেদাভেদ গণভোট আনবে নতুন বাংলাদেশ গড়বে নতুন বাংলাদেশ নির্বাচন আনবে জনগণের সরকার সংস্কার না দিলে পাবো না যা দরকার নির্বাচন আনবে জনগণের সরকার উন্নত বাংলার ঘরে রাজশাহী বিভাগ জুড়ে পদ্মা আত্রাই পরিন্ত ঘিরে করতোয়া নদীর তীরে নির্বাচন আসছে ঘিরে গণভোটে হার দিব ব্যালটে পরিবর্তন আসবে দেশ জুড়ে সংস্কার গাবে অধিকারের যেভাবে আমার বোনকে সীমান্তে ঝুলিয়ে গুলি করে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আমি সেই বাহিনীরই এবং সীমান্তরক্ষীর একজন নবীন সৈনিক হয়ে আজকে আমাদের এই সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে আমি নবীন সৈনিক হয়েছি আজকে আমি সেই উপলক্ষে আমি চাইবো না যে আমার দেশের সীমান্তে আমার বোনের মতো আরো কারো বোন বা মা বাবা কারো সন্তান হারাক আমি এটা কখনো চাইবো না আমি সীমান্তে একজন রক্ষিতা বাহিনী হয়ে সর্বদা চেষ্টা করব সীমান্তে যেন কোনো বোন বা মা বাবার সন্তানকে যেন এইভাবে হত্যা না করা হোক। আপনি যে দায়িত্ব নিলেন আজকে নবীন সৈনিক হিসেবে শপথ গ্রহণ করলেন আপনার অনুভূতিটা কেমন মনে হচ্ছে? আপনার বোনকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে পরিবারের হালত স্মৃতি তো আপনার মনে আছে মানে সেইগুলো আসলে এখন এই যে বাহিনীতে বিজিবিতে আপনি যুক্ত হলেন সীমান্ত রক্ষার দায়িত্বে আপনি দায়িত্ব পেলেন আপনার এই যে সীমান্তে গিয়ে দায়িত্ব যখন পালন করবেন বা ট্রেনিং যখন নিয়েছেন বোনের কথা মানে মনে পড়েছে আপনি আসলে কি ভাবছেন আসলে কেমন লাগছে আমার বোনকে যখন আমার বোনকে মারার পর তখন আমার স্বপ্ন ছিল আমার বাবা মারও স্বপ্ন ছিল যে আমাকে এই বিজিবিতে ভর্তি করাবে এবং দেশের জন্য দেশের সীমান্ত রক্ষার্থে সর্বদাই প্রস্তুত থাকবে সেই উপলক্ষে আমি নিজেকে সেইভাবে প্রতিষ্ঠিত করেছি বিগত 4 মাস কঠোর প্রশিক্ষণের পর আজকে আমাদের ফাইনালি কুচকাওয়াজ মাধ্যমে আজকে আমি নবীন সৈনিক এবং সেই সাথে আমি দেশের সীমান্তে রক্ষার্থে যত কষ্ট হোক না কেন আমার জীবন বিপন্ন দিয়ে আমি চেষ্টা করব যাতে কোনো বোন বা কোনো বাবা মার সন্তান যেন আমার বোনের মতো যাতে পাখির মতো গুলি না খায় হত্যা না হয়। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম পুরো নামটা কি বলবেন? আমার নাম আরফান হোসেন। আরফান হোসেন ওই সময় আপনার বয়স কত ছিল? ওই সময় বয়স আমার 6 থেকে 7 বছর। 7 বছর। চলবে আরফান ভাই জনাব তারেক রহমানকে একটা ছোট্ট পরামর্শ দিয়েই বক্তব্য শেষ করব 1 মিনিট। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না, তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে। তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন, এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল, এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। 16 বছর ধরে এই বিসিএস এ যতগুলো নিয়োগ দিছে, আমি আজকে বলি আমাদের এক ঢাকা মেডিকেলের ফ্রেন্ড, ওর নাম আবুল আলা। আপনারা জানেন জামাতের যিনি তাত্ত্বিক তার নাম আবুল আলা মওদুদি। ও দুর্দান্ত করছে, শুধু ভাইবে ওরে মেডিকেল নিয়ে একটা প্রশ্ন করে নাই, ওরে আধা ঘন্টা গালি দিছে ওর নাম কেন আবুল আলা রাখা হয়েছে।
ছেলেটা লিটারালি কাঁদতে কাঁদতে বের হইছে। এই যে বিসিএস এর ভাই আওয়ামী লীগ 200 কেন করছে? কারণ এটা ছিল 100 নাম্বার। একজন রিটেনে 900 নাম্বারের পরীক্ষা তখন দিয়ে যায়, কি কাজটা করবে যখন দেখলো যে সেই ছেলেটা যখন তাদের মনস্তত্ত্বের না, আওয়ামী কালচারের না, এখন তারা আটকাবে কেমনে, তখন এইটাকে 100 থেকে 200 বিসিএস করে তারপরে যার ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ ছাত্রলীগ এগুলোকে 200-র মধ্যে 180 170 আর ওই ছেলেটাকে একদম কমাইয়ে, তো আপনি জানেন বিসিএস 5 মার্কের ব্যবধান হয়ে যায় কিয়ামত। তো এইখানে 200 নাম্বার করে যে রিটেনে তুমুল ভালো করেছে সে ক্যাডার তো ভালো, নন ক্যাডারও পায় নাই ওই ভাই শেষ করে দিয়ে। আর ছাত্রলীগের প্রত্যেকটা গুন্ডাগুলো এবং মানে বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ, কাস্টমস, ট্যাক্স, ফরেন, এই 5টা ক্যাডারে এমন ছাকুনি দিয়ে নিছে ন্যূনতম। এটার মধ্যে সব থেকে যে ভালো মানে কম আওয়ামী লীগ সেটা হলো একদম ফ্যাসিস্ট ন্যারেটিভের, মানে তার কথাই হলো এই দেশটা মুজিববাদের, এর বাইরে আর কোনো কথাবার্তা নাই। এবং আমাদের একটা মনে আছে যে একটা ছেলে কিভাবে এই মনস্তত্ত্ব ধারণ করে, তার কিভাবে মুজিব টেস্ট করতে জানেন? সে গেট থেকে বের হয়েছে, আমাদের এক ফ্রেন্ড আবার ডাক দিচ্ছে ইচ্ছে করেই, তোমার বাড়ি কোথায় জানো? তোর বাড়ি হলো বরিশাল। বলে কোন জেলার উপর দিয়ে যাও, মানে ওকে জিজ্ঞেস করো গোপালগঞ্জ। তখন বলে আচ্ছা ওইখানে যেতে একজন বড় মানুষের নিশ্চয়ই জন্মভূমি, তার নাম কি? তো ও বলছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তুঠে একজন বলছে এই যে জাতির জনক বলে নাই, মানে কিছু না, ব্যাপারটা হলো আপনি পুরো নামটা হইলো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের বাপে যদি বেঁচে থাকতো আর সেও যদি শেখ মুজিব কইতো, তাহলে এই মনে তার গুলি করে মারা হইতো, কারণ তার নাম তো হইলো পুরোটা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগে পরে একমাত্র কম হইলে বিসিএস এর চাকরি হবে না। ও পুরো নাম কয় নাই, কট আসে নাই। এটা বললাম একটা, আমি 100 ইন্টারভিউ বলতে পারবো আমাদের বন্ধুদের, আমাদের বড় ভাইদের, তাদের সাথে বিসিএস এর ভাইবা বডি করেছে। এত কথা কেন বললাম? 16 বছরে বিসিএস এ আপনি ছেকে যে 15 বছর আগে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে ঢুকছে, সে এখন মিনিমাম ডিসি বা আরো উপরে। তো ঘুরে ফিরে এইগুলোই আপনি এখন তো ভাই আজকেই একটা বিসিএস দিয়া একটা ছেলের প্রশাসন কাটারে নিয়ে তারা তো আর সচিব বানাইতে পারবেন না, ডিসিও বানাইতে পারবেন না, ইউনো বানাইতে পারবেন না। তো এই পুরো কাঠামোর মধ্যে যে আমলাগুলো আছে, যে পুলিশগুলো আছে, এগুলো তো সবই হলো আওয়ামী লীগের সেই ফিল্টারিং থেকে পাস করা ছেলে মেয়ে। আপনি এই কাঠামো দিয়া, এই আমলা, এই পুলিশ, এই প্রজাতন্ত্র, এই কর্মচারীদের দিয়া আপনি কিসের নতুন বাংলাদেশ বানাবেন? এই জন্য আপনাদেরকে একটা কথা বলি, প্লিজ, ওই যে একটা বলে না যে বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্নটাকে বেচো না, তা আমরা এভাবে বলি যে নিজের রাজনীতি করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু প্লিজ লাল টুকটুকে জুলাইটারে বেচে দিয়েন না। এই জুলাই বেচে দিলে আপনারা আপাতত মনে করতেছেন 5 বছরের ক্ষমতা। সিপাহী বিপ্লবের পরে এই পুরো জনপদের উপরে যেই ধ্বংস, যেই জাহান্নাম নাই আসছিল, আজকে যদি বাংলাদেশে জুলাই হেরে যায়, তাহলে কিসের এনসিপি, কিসের জামাত, কিসের বিএনপি, সব ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আফসোস হইল দল ধূলিসাৎ হবে না, বাংলাদেশ নামক যে স্বাধীন সার্বভৌম জমিনটা, এটাকে রক্তাক্ত করে ফেলা হবে। ব্রিটিশরা 200 বছরের প্রথম 100 বছরে যা ক্ষতি করতে পারছে, তার থেকে শতগুণ বেশি ক্ষতি করছে পরের 100 বছরে সিপিআই বিপ্লবের পর। আওয়ামী লীগ দেখেন, হাসিনা তখন স্পষ্ট বলে সে সাফা করে ফেলবে। এবং আমি অবাক হই, এই যে আমি কখনো কেন বলি যে আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল না, এটা একটা সেমি রিলিজিয়ন, এটা একটা কাল্ট। এর প্রমাণ হইল ভাই দেখেন, আমাদের সবারই কিন্তু আমাদের বিভিন্ন পরিসরে বিএনপি করে, আওয়ামী লীগ করে, জামাত করে, সবারই কিছু বন্ধু বান্ধব, পরিচিত সারাউন্ডিংস থাকে না। আমি একটা অবাক হয়ে ভাবি, আমাদের যে সব বন্ধু বান্ধব ছাত্রলীগ করছে বা আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথেটিক, লয়াল, গত 1-1.5 বছরে তাদের সাথে কোনোদিন গল্পেও আড্ডায়ও আমি একদম আল্লাহর শপথ করে বলি, আচ্ছা না, মানুষ এমনি পলিটিক্যালি যা বলার বলে, কিন্তু বন্ধু বান্ধবদের সাথে একটু বসলে সঠিক কথাটা তো বলে। নট এ সিঙ্গেল আওয়ামী সাপোর্টার আমি একজনও আজ পর্যন্ত পাই না যারা এই জন্য সরি ফিল করে যে হেলিকপ্টার থেকে রিয়া গোপরে যে গুলিটা করা হয়েছে ওর বাসায়, আমরা ওদের বাসায় গেছি, রিয়া গোপের কলিজা ছিঁড়ে পিছনের ওয়ালে যে বুলেটটা গিয়ে লাগছে, সেই ওয়াল ওই 6 ইঞ্চি ছিদ্র হয়ে গেছে। একটা বার আওয়ামী লীগের কাউরে পাইলাম না যে এই জন্য সে সরি ফিল করে এবং বলে না এই গণহত্যাটা ঠিক হয় নাই। তারা এখনো উল্টাই পাল্টাই বলে এটা জামাত করছে, এটা শিবির করছে এবং ছাত্ররা পুলিশ মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে করছে। তো এদের সাথে আপনি কিভাবে ডিল করবেন? যেটা দরকার ছিল বিএনপি, জামাত ইসলামী, বাংলাদেশের সমস্ত মানুষ মিলে একটা নতুন কালেকটিভ ইফোর্ট দেয়া, যে আমরা এই মানুষগুলোকেও কালচারালি পরিশুদ্ধি করার মধ্যে নিয়ে দিয়ে যাই, তাদেরকে বুঝাই, তাদের কাছে যাই। কিন্তু সেইটা না হয়ে কি হইলো? মিথ্যা মামলা শুরু হইলো। এখন সে মিথ্যা মামলা হওয়ার পর তো সে, আপনি বুঝাইতে চাইলেও, আমি আপনার অনেস্টলি বলি ভাই, আমার যদি সুযোগ থাকতো আমি এমনি চিল্লে পাল্লা যা করি। আমার 2টা ক্যারেক্টার ভাই, আপনি আমার বিনয়ী ক্যারেক্টারটা স্বাভাবিকভাবেই কাউরে দেখানো দরকার হয় না।
আমি যে আমার গণহত্যাকারী তার সাথে আমি সব থেকে হিংস্র, এটা হতে আমার কোনো মানে আমি আমার ধরেন ওই যে উপদেষ্টা মাহফুজ আলমকে ইংল্যান্ডে একটা ওই গণহত্যাকারীরা হামলা করবার চেষ্টা করলো না, তো আমি তখন একটা ফেসবুকে পোস্ট দিচ্ছি। এখন ধরেন আমি যদি ইংল্যান্ড যাই, আমার উপরে কি আওয়ামী লীগ এটা করবে না? অফকোর্স করবে, কেন করবে না? তা আমি বলছি মাহফুজের উপর ওরা ডিম ছুঁড়ে মারছে কি মারছে এইটা আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হলো মাহফুজ ওদের গায়ে জুতো ছুঁড়ে মারছে কিনা। কারণ আমার হাতে অস্ত্র বলতে আমার পায়ে একজোড়া স্যান্ডেল তো আছে। একজন পাতি নেতা পেয়ে গেছে আমাদের সাথে, তাকে আমি পুষ্কর্ম গণভোট সম্পর্কে আপনি কি হা ভোট দেবেন না ভোট দেবেন? না ভোট দেবো, অবশ্যই না ভোট দেবো। তার কারণ হচ্ছে এতদিন ধরে রাজনীতি করিচ্ছি, লেতাগেরে পাশে পাশে ঘুরিচ্ছি, ক্ষমতা জনগণের হাতত কেডারে ঘুতো মারে, ক্ষমতা জনগণের হাতত দেওয়ার জন্য লয়। সেই জন্য আমরা না ভোট দেবো। না ভোট দিলে ক্ষমতা আমাদের হাতত থাকবি, হামাই লাভবান হবো। মনে করেন আমাদের কোনো কাম নাই কাজ নাই, রাজনীতি করেই খাই, রাজনীতি করেই মনে করেন পেট চালাই। হা ভোট যদি দেই তাহলে একজন 10 বছরের বেশি ক্ষমতার থেকে পাবি না, বুঝছেন? তাহলে কি হবি? তাহলে তো আমাদের পোষাবি না। সেই জন্য আমরা না ভোট দেবো, যাতে কমপক্ষে 15-20 বছর ক্ষমতার থেকে আমাদের নামাই না লাগে। রাজনীতি আমরা যে করি তা সেটা তো ফাও ফাও লয়। না ভোট দিলে আর কি কি লাভ আছে? গোটালটাই তো লাভ, বুঝিচ্ছেন না? মনে করেন যদি ক্ষমতা যায় তাহলে ফোন করে একটা কয় তোমার এই আইন করা হলো, তোমরা এটা মানো, কর কেউ কিছু কর নাই। কিন্তু যদি হা ভোট দেই তাহলে বিরোধী দলের সাথে আলাপ না করে কোনো আইনই করা যাবি না। তাহলে আমাকে বাউত কেরা পারা দেয় রে, বিরক্ত করে মারলো রে। তাহলে তাহলে মনে করেন যে আমাদের পাওয়ার কি থাকবে? তাহলে তো বুঝিচ্ছেন যে আমরা কি করতে পারি। আমরা তো হা ভোট দেবো না, হা ভোট তো দেবই না। হা ভোটের বিপক্ষে প্রয়োজনে ফ্যাসিস্ট ম্যাসিস্ট শুদ্ধ এক হয়ে দাঁড়াবো আমরা। রাজনীতির যদি এত ব্যালেন্স হয় তাহলে তো আমাদের প্যাটি চলবি না, মানুষ আমাদের গুনবেই না, পাতি নেতা গেলে তাহলে তো কোনো বেলি থাকবি না। হা ভোট যদি দেই তাহলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা স্থায়ী হয়ে যাবি। তাহলে আমরা তো আমাদের লাগান করে আজকে দিনে যখন তেঙ্কা করে খুশি তাহলে তো সিঙ্গা করে ভোট করে পাবো না। তাহলে যা বুঝেছি আপনার কোনো বিবেক নাই, নীতি নাই। না, আমার বিবেক নাই তো। পাতি নেতা হবার গেলে বিবেক থাকা যাবি না, নৈতিকতা থাকা যাবি না, মানবতা থাকা যাবি না, বুঝছেন? এটাই বাংলাদেশ। তো দর্শক, দেশের চাবি এখন আপনার হাতত। না ভোট দিয়ে দেশ চোর বাটপারের হাতত তুলে দেবেন, নাকি হা ভোট দিয়ে দেশের চাবি নিজের হাতত থবেন, সেটা আপনার উপর।